না, আমার কাছে স্বপ্নের মতনই লাগতেছে। হুট করে একদিনের সিদ্ধান্ত নিয়ে অজানা মানুষের বাসায় আমরা সপরিবারে চলে গিয়েছি। আর সেখানে গিয়ে আসলে রীতিমতো অবাক হয়ে গিয়েছি তাদের আপ্যায়নে এবং মানুষের সাথে যে শুধু রক্তের সম্পর্ক না, আত্মারও একটা সম্পর্ক থাকে সেটা আরেকবার প্রমাণিত হলো। বড় ভাই ঘুম থেকে উঠে ছোট ভাইকে ঘুম থেকে তুলতেছে। তাড়াতাড়ি করে রেডি করতে হবে, এরপরই বেড়াতে যেতে হবে। শুক্রবার বলে কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আজকে কি বার? আজকে কি বার? শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার। আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি সকাল সকাল। তবে আজকের বেড়ানোটা একটু ভিন্ন রকম। আমরা একটা আপুর বাসায় যাব। কার বাসায় যাব বা আপুর সাথে কি সম্পর্ক সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো একদম সিমসাম ভাবে রেডি হয়ে গেছি। একটা গাঠি সাথে থাকে, কারণ বাচ্চা নিয়ে গেলে বাচ্চার খাবার দাবার ডাইপার ক্যারি করতে গাঠি লাগে। তো চলে যাই, তারপরে দেখতে থাকেন। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। বললাম, "বেড়াতে যাবা?" আর সেই কথার উত্তরেই তাদের দুজনের নাচানাচি শুরু হয়ে গিয়েছে। মানে তারা বেড়াতে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড। তুমি চশমা পরছো? উল্টা চশমা? আলহামদুলিল্লাহ। এটা করো, ঠিক করো, ঠিক করো বাবা, চশমা ঠিক করো। উল্টা হয়েছে তো, উল্টা। হ্যাঁ, উল্টা হয়েছে। হ্যাঁ, ঠিক করে করো। ট্যাংরা কেজি কত? কেজি 450 আপা, দাম টাকা। তো শুক্রবার, তাই আসলে সকল মার্কেটই বন্ধ। সাধারণত লামা বাজার শুক্রবারে খোলা থাকে, কিন্তু তাও আবার নামাজের পরে। মেক্সিমাম দোকানই বন্ধ। আর আমরা যেহেতু আজকে একটা আপুর বাসায় যাচ্ছি, তার একটা বেবিও আছে আফিফের থেকে একটু বড়। তাই ভাবলাম যে বেবির জন্য আসলে কিছু না নিয়ে গেলে হয়ই না। তবে আমাদের হাতে আসলে সেরকম আমরা একটা সময়ই পাইনি। কারণ গতকাল রাতে 9:30-10টার দিকে কনফার্ম করেছি যে আপুর বাসায় যাবো। একদম হুট করেই ডিসিশন নেয়া। তো তখন আসলে কিছু কেনারও সুযোগ ছিল না। বেবিটার জন্য একেবারেই কিছু নিয়ে যাব না সেটা ভাবতেও খারাপ লাগছিল। তাই হন্যে হয়ে আমরা জিন্দাবাজারের সব ঘুরছিলাম। তো ২-১ টা দোকান খোলা পেয়েছি। তার মধ্যে এই দোকানটায় এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু বেবির সাইজে হচ্ছিল না। দেন হচ্ছে বড় সাইজ থেকে একটা পছন্দ করে নিলাম। আপু তার বেবিকে নিয়ে একদিন আমার বাসায় এসেছিল। তো তখন বেবিকে দেখেছিলাম। তো আফিফের থেকে মনে হচ্ছিল যে লম্বায় একটু ছোট। তাই চিন্তা করলাম যে বয়সে বড় হলেও আফিফের মাপে নিলে হয়তোবা সেটা ওর জন্য পারফেক্ট হবে। তাও একটু চিন্তায় ছিলাম। আর বেবিদের ড্রেস কিনলে সাধারণত একটু বড় কেনাই ভালো। কারণ ছোট হয়ে গেলে আসলে বাচ্চারা পড়তে পারে না। আর বেবিরা যেহেতু দ্রুত বড় হয়, তাই একটু বড় কিনলে যেটা হয় যে বাচ্চারা কিছুদিন আসলে ড্রেসটা পড়তে পারে। ওইদিন আসলে অসহায় আর নিরুপায় মনে হচ্ছিল। কারণ সবকিছু থাকা সত্ত্বেও সব দোকান বন্ধ থাকার কারণে কিছুই যেন কিনতে পারছিলাম না। এরপরে বাচ্চার জন্য কিছু আ হচ্ছে ব্যান্ড, ক্লিপ এই টাইপের জিনিস খুঁজছিলাম। কিন্তু কিছুই পাচ্ছিলাম না। অবশেষে এই দোকানটায় সানগ্লাস দেখলাম। তাই ভাবলাম যে ওর ড্রেসের সাথে ম্যাচ করে একটা সানগ্লাসই নিয়ে নিই। আর কেনাকাটা টুকটাক এসব শেষ করে রওনা দিতে আমাদের প্রায় 11:30 টার মতো বেজে গিয়েছে। দেন আপুদের বাসায় শহর থেকে যেতে অ্যারাউন্ড প্রায় ৪০ মিনিটের মতো সময় লাগে। ০.৫ ঘন্টার মধ্যে যাওয়া যায়, তবে আমরা একটু ধীরে সুস্থেই যাচ্ছিলাম। দেন আমরা হচ্ছে মোগলা বাজার নামলাম। এখান থেকে আপুদের বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর আপুদের বাসা মোগলা বাজার থেকে একটু সামনে, মানে ফেস্টুগঞ্জ রোডে আরকি। তো যাই হোক, আমি এক্সাক্ট ঠিকানাটা বলছি না। তবে রাস্তা একদমই সহজ ছিল। ১ম বারের মতো একদম অচেনা একটা জায়গা এবং আপুর সাথে যদিও পরিচয় হয়েছে, কথা হয়েছে, কিন্তু জায়গাটা একেবারেই আমাদের অজানা। এখানে আমরা কখনোই যাইনি। তো সেরকম একটা জায়গায় যাচ্ছি। উম আ তো কেমন যেন লাগছিল, আবার ভালোও লাগছিল যে নতুন একটা জায়গায় গেলে নতুন অভিজ্ঞতা হবে। আর আপুদের বাসার কাছাকাছি আসার পরে এখানে রেল লাইন দেখে আফিফ হচ্ছে এখানে একটু নামবে। কারণ সে কাছাকাছি একটু হচ্ছে গিয়ে ট্রেনের রাস্তা দেখবে তার কথা। আর এখানে এই যে ছোট্ট ভাই টুপুস করে পড়ে গেল। আর রাফি বলতেছে, "ও তো এখন উঠতে পারে, ওকে তোলা লাগবে না।" তো আমি বলছিলাম যে, "ওকে তোলো।" তো সে আমাকে এই রিপ্লাই দিল। তো এই শুনে বাবা-মা আমরা দুজনে হাসতেছিলাম। কি আর করব? আবার ওদিকে আফিফের একটু ভয়ও লাগছিল। বলছিল, "আম্মু এখানে কি ট্রেন আসবে?" তো আমি বললাম, "না, ট্রেন আসবে না। আব্বু-আম্মু আছি তো, তোমার ভয় পাওয়ার কারণ নেই।"
তো সেই কথা সে আবার আবরারকেও রিপিট করতেছে। বলতেছে, "আবরার হাঁটো, ভয় পেও না। আম্মু আছে, আব্বু আছে।" মেইন রোডের পাশেই একেবারে বলা যায় যে আপুদের বাসা। যদিও আপু তার ভাইয়াকে এখানে পাঠিয়ে দিয়েছিল। বাট আমরা বললাম যে, "ভাইয়া এখানে আমরা একটু নামি। দেন হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাই দেন আসতেছি।" কারণ বড় বাচ্চার শখ হয়েছে রেল লাইনে একটু হাঁটার। তো এখানে নেমে তারা ২ জন ভীষণ খুশি। আবরার কিছু বুঝতেছে না বাট এমনিতে সে খুশি। এরপরে আমরা এখানে বেশ কিছু সুন্দর ছবি তুললাম। কারণ জায়গাটাই আসলে এত সুন্দর। সবকিছুই ভালো লাগছিল। আর ছবিতে একদম সবকিছু আরো বেশি সুন্দর লাগছিল। অনেক সময় অনেক আপুর প্রশ্ন থাকে যে, "আপু আপনারা যখন ৪ জনের ভিডিও করেন তখন আসলে ভিডিওটা কে করে?" তো এই যে দেখেন আমি কিন্তু সুন্দর মতো ট্রাইপডে মোবাইলটা রেখে তারপরে সামনে চলে যাচ্ছি। এখন আমাদের ভিডিও আমরাই করব এবং এখানে হচ্ছে ব্লুটুথ একটা ডিভাইসের সাহায্যে আমরা ছবিও তুলে নিব। তো সবসময় আসলে কেউ তো আর থাকে না সাথে। যখন থাকে তখন তার হেল্প নেই। আর আদারওয়াইজ নিজেদের কাজ এইভাবে নিজেদেরই করতে হয়। আর যেহেতু এই লাইনে আমি কাজ করি সো আমার সাথে সবসময় একটা ব্যাগ থাকে, ট্রাইপড, টুকটাক হাবিজাবি সবকিছুই আমার সাথে ক্যারি করতে হয়। জীবনে আসলে নিজের অবস্থানটাকে যেকোনো মূল্যে নিজেরই করে নিতে হয়। আপনি নিজে যদি নিজের জীবনে কোনো স্থান তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে কেউই মূল্যায়ন করবে না। আর যখন আপনি একটা ভালো অবস্থানে যাবেন, তখন দেখবেন যেই পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন বা পরিচিত মানুষ আপনাকে কখনো সেভাবে মূল্যায়ন করেনি বা পরিচিত করার জন্য কোনো সহযোগিতা করেনি, সেই মানুষগুলো আপনার পরিচয়ে অন্যদের কাছে পরিচিত হতে মানে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে এবং আ বলবে যে, "আমি ওনার অমুক হই, তমুক হই।" মানে এটা চলে আসে অটোমেটিক। কিন্তু যখন আপনি খারাপ থাকবেন তখন কিন্তু কেউ আপনার ওই যে খোঁজ নেবে না। ওই যে সেরকমভাবে বলা যায় যে যখন আপনার পকেটে টাকা থাকবে না তখন কেউ আপনার খোঁজ নেবে না। যখন টাকা-পয়সা হবে তখন সবাই চলে আসবে। মানে এরকম একটা বিষয় থাকে আরকি। এটা আসলে জীবনের একটা চরম সত্য কথা। তেমনি দুঃসময়ে আত্মীয়স্বজনকে পাশে পাওয়া না গেলেও সুসময়ে কিন্তু বন্ধু বা আত্মীয়স্বজন কোনো কিছুরই অভাব হয় না। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো সময়, খারাপ সময় ২ টাই আসে বা আসবে। তাই কারো খারাপ সময়ে তাকে তিরস্কার না করে, তাকে অবহেলা না করে আপনি সহযোগিতা করতে না পারেন, অন্তত তাকে নিয়ে তিরস্কার করবেন না। কারণ সময় কখন কার কিভাবে পরিবর্তন হবে আপনি নিজেও জানেন না। যাই হোক আমি অনেক জ্ঞান দিয়ে দিলাম। আমার মতো ছোট মানুষের এত জ্ঞান দেয়া আসলে উচিত না। আর এই জায়গার মানে পরিবেশটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। ক্যামেরায় সেরকম একটা আসলে বোঝাও যাচ্ছিল না। আমরা এখানে ৫-৭ মিনিটের মতো ছিলাম। এরপরে হচ্ছে আপুদের বাসায় চলে যাব। আর আপুদের বাসা একদম মানে কাছেই এখান থেকে দেখা যাচ্ছিল। তো চলে আসলাম আপুদের বাসায়। আর ১ম দিকে একটু আনইজি লাগছিল ভিডিও করতে। তো পরে অবশ্য আপুই বলছিল যে, "আপু আপনি ব্লগ করেন। সেটা আমাদের জন্য একটা মেমোরি হিসেবে থাকবে।" তো তখন আসলে ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে আপুর মেয়ে তানহা। তো ও একদম সুন্দর সেজেগুজে রেডি হয়ে আছে। একা, একা নাকি সুরমা দিয়েছে। আর আমি আফিফের সাথে দাঁড় করিয়ে ওকে দেখছিলাম যে না আমার মানে গেস করাটা ঠিকই আছে যে ওকে ড্রেসটা ঠিকঠাক মতোই হবে আরকি ওর। আর সাথে সাথেই আপু হচ্ছে গিয়ে এখানে শরবত দিয়ে দিল। মানে আপু একটার পর একটা আপ্যায়নের জন্য রেডি ছিল। আর আফিফের আব্বু হচ্ছে শরবত খেয়ে দেন চলে গেল নামাজ পড়তে। আর এদিকে ২ বাচ্চা আমার ব্যস্ত হয়ে গেছে হচ্ছে এই সাইকেল নিয়ে। এক পর্যায়ে কে উঠবে সেটা নিয়ে মারামারিও শুরু হয়ে গেল। তো বললাম, "মারামারির দরকার নাই। চলো আমরা একটু সাইকেলটা সরায় রাখি।" আর আপু বলল যে, "চলেন ছাদে যাই।" আ দেন আমরা সবাই মিলে ছাদে আসলাম। কিন্তু আবরার এত পরিমাণ দুষ্টামি করছিল, আমরা ছাদে ৫ মিনিটের বেশি দাঁড়াতে পারিনি। আর ছাদেও সুন্দর সিম গাছ, আরো অনেক রকমের গাছ ছিল। আর চারিদিকেই আপুদের বাসার আশেপাশে আসলে খোলামেলা। মানে গ্রামের বাড়ি আসলে যেমন হলে ভালো লাগে সেরকমই আরকি একদম। হাসি, তুমি একটা ছবি তুলে যাও, ছবি তুলে যাও। ট্রেন দেখা যায়? আরে আল্লাহ, ট্রেন দেখার জন্য ট্রেন কই আছে আবরার? এনে ব্রেক ফেল, গাড়ি ব্রেক ঠিক হয় না এখনো। আপুদের বাসার পাশ থেকে আসলে ট্রেন যেহেতু যায় তো সেটা দেখে আফিফ আর আবরার একদম ছুটে গিয়েছে দেখার জন্য। বাট তারা বেশ ভালো করে দেখতে পারেনি। ট্রেন চলে গিয়েছে ততক্ষণে। তো আপু হচ্ছে তারপরে তাদের আগের যে বাসা ছিল মানে
যে বাসায় তারা বড় হয়েছে সেই বাসায় নিয়ে গেল। এই বাসায় এখন তার চাচা-চাচী আরো অন্যান্য সবাই থাকে। আর তাদের বাসার উঠানেই একপাশে কি সুন্দর মিষ্টি কুমড়া গাছ, দেখেই মাশাআল্লাহ ভালো লাগছিল। আর আমি যেহেতু ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি, তাই গ্রামের প্রতি আমার ভালো লাগা ভালোবাসাটা একদমই অন্যরকম। তবে আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি ২ টাই মানে ২ এলাকায় অনেক বেশি ঘনবসতি আর এরকম খোলামেলা আসলে বাসা না। সো মানে গ্রামের মতো সেই সম্পূর্ণ ফিলটা আসলে পাওয়া যায় না। এইসব জায়গায় এসে যেই ফিলটা আসলে পাওয়া যায়, মানে ছোট্ট একটা বাসা, চারিদিকে গাছপালা, পুকুর বা এই যে দেখেন হাঁস মুরগি, তারপরে হচ্ছে সবজি চাষ করা। মানে এটার একটা মজাই আসলে মনে হয় যে অন্যরকম, আর একটা শান্তি কাজ করে আরকি। আর শহরের জীবনটা তো আসলে একটা মানে বন্দি জীবনের মতো আমার মনে হয়, যে ঘরের মধ্যেই সারাক্ষণ সবকিছু। তো দেন আমরা এখান থেকে বেরিয়ে আবার আপুদের বাসায় এখন ব্যাক করছি। আর আফিফ হচ্ছে ওই বাসার থেকে একটা খেলনা ধার করে নিয়ে আসছে। বলছিল যে আমি যাওয়ার সময় আবার দিয়ে দিব। ওর কথা শুনে এত মজা লাগছিল। তো তারা বারবার বলছিল যে নিয়ে যাও, তুমি খেলো। তো নিয়ে আসছে, এখন সেটার দিকে একটু ধ্যান। এটা নিয়ে ১০-১৫ মিনিট থাকবে। তারপরে আবার এটার থেকে তার ধ্যান সরে যাবে। আর আপু হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল, যেটা আমার এবং আফিফের ২ জনেরই অনেক বেশি পছন্দের আর অনেক মজাও হয়েছিল। তো বিরিয়ানি খাওয়া শেষে এখানে আবার তাদের রান্নাবান্না হচ্ছে। এখন ডিম খাবো, তারপরে চা খাবো। তো আবরার আবার চায়ের মধ্যে ডিম চুবিয়ে দিছে। ও আবার উঠায়ে সেটা দিচ্ছে। বলতেছে, "না, চায়ের মধ্যে ডিম দিও না।" আর আবরার সাহেবকে রান্না করে চা দেয়া হলো। এখন দেখেন সে কি সুন্দর করে পান করে, আবার অর্ধেকটা ফেলেও দিবে। বাসায় এসে যেই কাজ করে আরকি। আবরারের চা খাওয়া শেষে আবার তানহা আমাকেও চা বানিয়ে দিল। আমিও সেই চা খেয়ে নিলাম। এরপরে আপু আবার পায়েস রান্না করেছে, তারপরে নুডলস রান্না করেছে। এগুলো আপু আসলে মানে আমরা যখন আ আ এসেছি তখনই দিতে চেয়েছিল। তো ওই টাইমটায় তো আফিফের আব্বু নামাজে চলে গিয়েছিল। সেইজন্য আমরা আর নাস্তা ওই টাইমে করিনি। তো আপু তারপরেও এগুলো খাইয়ে দিবেই। আবার কোক ছিল। এরপরে আরো পর্ব তার বাকি ছিল। সে নাকি তাও আপ্যায়ন করতে পারেনি। এই হচ্ছে গিয়ে তার কথা। আফিফ আবরার এখানে এসে একদম মন ভরে খেলেছে। দেখা যায় দাদু বাড়িতে গেলেও ওরা এভাবে খেলে। কিন্তু জার্নি করে যাওয়ার পরে বাচ্চাগুলো একটু ২ দিন একটু অসুস্থ থাকে বা আসার পরেও অসুস্থ থাকে। কিন্তু এখানে তো অল্প জার্নি ছিল, তাই ওরা মন ভরে খেলেছে। আর এদিকে আমি আপুর সাথে অনেক রকমের কথা, গল্প সবকিছু করছিলাম। আজকে হচ্ছে রিয়া আপুদের বাসায় আসছি। আর আপুর সাথে পরিচয়টা আসলে আপু মূলত প্রথম দিকে আমার ভিডিও দেখতো, সেখান থেকে আমাদের বিজনেস পেজের কাস্টমারও, একজন রেগুলার কাস্টমার। তো সেইখান থেকে আপুর সাথে মানে কথাবার্তা বলে এতটা আন্তরিকতা হয়ে গেছে যে মানে একদিনের ডিসিশনে মনে হয় আপুর বাসায় চলে আসলাম। কারণ তাড়াহুড়া না করলে দেখা যাবে কি আর আসা হবে না, সময়ও কম। হ্যাঁ, সেই জন্য আপু বলতেছে না, সিলেট থেকে যাওয়ার আগে অবশ্যই আপু বাসায় আসবেন, দেখা করে যাবেন। তাই বললাম যে শুক্রবার ছাড়া তো আবার আমরা বের হইতে পারবো না, তো সেই জন্য চলে আসলাম। ভালোই হয়েছে। সত্যি সত্যি এসে অনেক বেশি ভালো লাগতেছে। আর আপুদের বাসা একদম খোলামেলা, আমিও তো মানে বুঝতে পারিনি যে আমি বলবো আর আপনারা চলে আসবেন। না, আমার কাছে স্বপ্নের মতনই লাগতেছে বিষয়টা। না আসলে আপু আর এমন এত ভাবে ব্যস্ততার মধ্যে যে সময় দিয়েছেন, আসছেন, এটাই অনেক বেশি আমার কাছে। আরে না না আপু, আসলে বলার মতো বললে মানে একটা টান ফিল হইলে তখন মনে হয় যে না, তার কাছে যাই বা দেখা করি। অনেক সময় অনেকের সাথে দেখা হয়, কথা হয় বা এমনিতে যোগাযোগ হয়, বাট সবার সাথে কিন্তু সবার এই বাসায় আসা যাওয়া বা এই আন্তরিকতাটা কিন্তু ওইভাবে আসলে হয় না। তো আমার তো ভালো লাগছে যখন প্রথমে গেছিলাম বাসায়, বা বিজনেসের খাতিরে বলেন, হ্যাঁ। কাস্টমার হিসাবে ওরকম সম্পর্কটা হওয়ার কারণে বলতে পারছি না। অনেক ইয়ে করলাম যে না, বলতেই হবে, একদিন আগে জানতেই হবে। যেহেতু সিলেটেই আছেন কাছাকাছি, এতটাই কাছাকাছি, অতটা বেশ একটা তো দূর না, না। হ্যাঁ, আসা যায়। তো সেই জন্য চলে আসলাম বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। আসলে অনেক বেশি ভালো লাগছে। আর আপু তো যেই আপ্যায়ন করছে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে তারপরে একটু ছবিও তুলে নিলাম। আবরার ছবি তুলবে না। সে সবকিছু রেডি করে তারপরে পালিয়ে যাচ্ছে। তো কোনমতে আমি, আপু আর তানহা মিলেই ছবি তুলে নিলাম। ২ ভাই আর স্থির দাঁড়াচ্ছে না। তারা হচ্ছে আবার ছাগল নিয়ে খেলবে। এত টাইনো না, এত টাইনো না, ব্যথা পাবে।
ফিফার আব্বু ওদিকে আঙ্কেলের সাথে কথা বলছে। আঙ্কেলও অনেক মিশুক ছিল, যদিও মানুষটা অনেক অসুস্থ। আন্টিও অসুস্থ। আসলে দোনোজনেরই মানে হিস্ট্রি আমরা শুনছিলাম। জায়গার পরিবেশটা আসলে এত সুন্দর ছিল। আমরা সবাই মিলে এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ। আবরার, আফিফ মজা করে খেলছে, সাথে তানহাও আছে। তো আমরা এখানে বেশ কিছু ছবিও তুলেছিলাম। আর ছবিগুলো খুব সুন্দর এসেছে। আমি ভিডিও লাস্টে এড করে দিব। ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে কত মানুষের সাথে যে পরিচয় হলো, তার মধ্যে কিছু মানুষের সাথে একদম আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে। যারা একদম নিঃস্বার্থভাবে আপনাকে সত্যিই ভালোবাসে, বা আপনাকে দেখতে বলেন, বা আপনার লাইফস্টাইল দেখে বলেন, আপনার প্রতি একটা ভালো লাগা হয়ে যায়। আর যখন তাদের কাছে আসা যায়, তখন আসলে বোঝা যায় যে মানুষ শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখেই একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে বা কতটা আপন করে নিতে পারে। আর সিলেট থেকে চলে গেলে হয়তোবা আর এখানে আসা হবে না, বা আপুর সাথেও দেখা হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সেইজন্য হুট করেই আসলে ডিসিশন নিয়ে চলে আসা। আর আপু এতটা আন্তরিকতা দেখিয়েছে, আসলে বলে শেষ করা যাবে না। আর ওই দিনটা আসলে আমাদের সত্যিই অনেক বেশি ভালো কেটেছে। আন্টিও অনেক ভালো মনের একজন মানুষ। আফিফ আবরারকে অনেক বেশি আদর করেছে। বিশেষ করে আবরার তো পুরো আপা করে ডাকছিল। কারণ বাসায় যেমন আবরার হচ্ছে আম্মুকে আপা বলে ডাকে। তো একবার ওকে বলেছিলাম, "এটা তোমার নানু হয়।" তারপর থেকে তাকে আপা করে ডাকছিল। রান্নাঘরে সবকিছু নিয়ে খেলছিল। মানে বাসায় সে যেই কাজ করে ওখানে গিয়েও সেই সেইম ভাবে সবকিছু করছিল। মারতাম কি? গাছ লাগাইছি, গাছ লাগাইছি। এই দেখো আব্রু। এই গাছ লাগাইছি, গাছ লাগাইছি। টুটু, পড়াই হও, ধরো। গাছ লাগাইছি। ঠিক আছে। এতক্ষণ বোঝে নাই, আব্রু এটা দেখে নাই। দেখো আমি গাছ খাওয়াইছি তাই হ্যাঁ, এই দেখছো, এই দেখো খাই, এই দেখো, এই দেখো, এই দেখো। আঙ্কেলরে ডাকেনি। হ্যাঁ, এই দেখো খাই, এই দেখো। এরপরে আপুর হাতের মজার চা খেলাম। চাটা সত্যিই অনেক বেশি মজার ছিল। আমরা ঘন্টা কয়েক ছিলাম, বাট তারপরও আপুদের বাসা সম্পূর্ণটা আসলে ঘুরে দেখা আমাদের সম্ভব হয়নি। অনেক বড় বাসা আসলে। তো চলে যাওয়ার আগে ওই মুহূর্তে আপু আবার বলছিল, "আপু চলেন পুকুর পাড়টা একটু ঘুরিয়ে নিয়ে আসি।" তারপরে আপুদের পুকুর পাড়ের এদিকে আসলাম। আর আসলে আশেপাশের পরিবেশ যেমন মুগ্ধ করে, তেমনি তাদের ব্যবহারও অনেক বেশি, মানে মনেই হচ্ছিল না যে আমরা ১ম বার তাদের বাসায় এসেছি। আপু এবং আন্টি দুজনই বারবার বলছিল যে আবার কবে আসবেন, সময় নিয়ে আসবেন বেড়াতে। ঠিক আছে। আপনারা যাবেন আন্টি একদিন সকাল সকাল, ঠিক আছে? ও যে আইন জানু বেড়ানি তোমার মোরে লইয়া আমরা যদি আরো বেশি দিন থাকি, আসবেন। আমরা ওর অফিসে কথা বলতেছি, যদি হয় মনে করেন আমাদের ইচ্ছা আছে মার্চ বা এপ্রিলে যাওয়ার, তাহলে আমার বোনের পরীক্ষাটাও শেষ হয়ে যাবে, তাহলে একসাথে যাইতে পারবো। আর নাইলে মনে করেন আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের আগে যাইতে হবে, তারপর আবার তাদের যাইতে হবে, তাইলে ঝামেলা যেটা মনে করেন আর এদিকে আফিফ হচ্ছে বাসটা দিয়ে দিচ্ছে তানহার কাছে। আর বলছিল যে তানহাকেও নিয়ে চলো আমাদের সাথে বাইকে করে। তো আপনাদের ভাইয়া আবার বলল যে তানহা পরে আসবে ওর আম্মুর সাথে। এই কথা বলায় আফিফ একটু বিরক্ত হয়েছে। আর আবরার আর যাবে না। সে দৌড়ে আবার ঘরে চলে গিয়েছে। তো আন্টি আবার ওকে আনতে গেল। আর আবরার একদম কি বলবো, আন্টির সাথে পুরা মিশে গেছে। চলে আসার আগেও আন্টিকে সুন্দর করে চুমা দিয়ে আসলো। আর আফিফের মন খারাপ হয়েছে। সে বলছিল, "তানহাকে নিয়ে চলো আমাদের সাথে আমাদের বাসায়।" দিয়ে আসো, যাও যাও যাও, এটা হাপ্পা দিয়ে আসো। হাপ্পা দিবে। নিচে হইতে বলতেছে আপনারে, হাপ্পা দিবে, হাপ্পা দাও, হাপ্পা দাও। ওরে হাপ্পা দেওয়ার জন্য ডাইকের নিচে করো। আন্টিকে দাও, আন্টিকে একটা হাপ্পা দাও, দাও হাপ্পা দাও। না। তো আজকের দিনটা আসলে মনে রাখার মতো একটা দিন হিসেবে থাকবে। কারণ এরকম দিন জীবনে বারবার আসলে আসে না। আর এই দিনগুলো সত্যিই অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে সবসময়। আর যাওয়ার সময় আমরা একটা ট্রেনও দেখে ফেললাম। আফিফ আবরার দেখে খুব খুশি হয়েছিল। আর আমরা চাচ্ছিলাম সন্ধ্যার আগে যাতে বাসায় ব্যাক করতে পারি। তাই আগেই রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তায় আফিফ হচ্ছে ঘুমিয়ে যাচ্ছিল। তাই আমরা একটু থামলাম। ওর মুখটা একটু ধুইয়ে দিলাম। আর একটু চাও নিলাম সাথে।
তো আবরারও ঘুমিয়ে গিয়েছে। তো ২ ভাই একসাথে ঘুমিয়ে গেলে বাইকে আবার একটু চালাতে কষ্ট হয়ে যায় সবকিছু মিলিয়ে। ২ জনকে তো আর আমি একা ধরতে পারি না। তো সেইজন্য আমরা হচ্ছে এখানে নেমে একটু চা খাচ্ছিলাম। চাটা আসলে তেমন একটা মজা ছিল না। তো আফিফকে বলছিল ওর আব্বু যে, "তুমি চা খাবা?" তো সে আবার তাকায় ছিল। তো ও যেহেতু ঘুমায় যাচ্ছিল ভাবলাম যে একটু পানি বা যেকোনো কিছু যদি ও একটু খায় তাহলে কিছুটা ওর ঘুম কাটবে। কারণ যেতে আমাদের বেশি সময় লাগবে না। তো ওর চা খাওয়া দেখে আমরা আসলে হাসতেছিলাম। আমি জানি না আসলে আমি কতটা লাকি। তবে এরকম ভালোবাসা যখন পাই তখন নিজেকে সত্যিই অনেক ভাগ্যবতী মনে হয়। কারণ মানুষের ভালোবাসা পাওয়ার কপাল সবার থাকে না। আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই ভালোবাসার মানুষগুলোর প্রতি সারা জীবনই কৃতজ্ঞ থাকবো। আজকের ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।